মিলি আর ইহান পানি নিয়ে অনেকক্ষণ খেলা করে এখন ওরা দ্বীপে বালি নিয়ে দুজনে আঁকাবুকি করছে আর খেলছে। মিলি বালি দিয়ে একটা দুর্গের বা বিল্ডিং এর মতো তৈরি করছে, ইহানও একটা মসজিদ বানাচ্ছে। ইহান একটু পানি নিল সমুদ্র থেকে বালি ভিজিয়ে নিতে, যাতে করে বানাতে সুবিধা হয়। কিন্তু পানি ভুল ক্রমে পড়ে গেল মিলির তৈরি করতে থাকার বিল্ডিংটার গায়ে, আর যা হবার তাই হলো, বালির বিল্ডিং ধসে গেল। মিলি ক্রূর দৃষ্টিতে ইহানের দিকে ডাকিয়ে বলল, আমার এত সুন্দর বিল্ডিংটা তুমি ভেঙে দিলা? না, আসলে আমি তো ইচ্ছে করে। হৃদ, আমি ঠিক করে দিচ্ছি। তুমি এত কান্নাকাটি করো কেন সব সময়? কিন্তু মিলি ইহানের কোনো কথায় কর্ণপাত না করে কেঁদেই চলেছে। ইহান একটা মৃদু ধমক দিল, চুপ, একদম কান্না করবা না, মায়ের দিব কিন্তু। মিলি চুপ করে বসে আছে গাল ফুলিয়ে, আর ইহান মিলির তৈরি করা বিল্ডিংটা আবারও আগের মতো করে বানানোর চেষ্টা করছে। বানানোর শেষ হতেই খুশি মনে মিলির দিকে তাকালো, কিন্তু এ কি? মাত্র একটু সময়ের ব্যবধানে ইহান মিলির দিকে তাকাতেই দেখল মিলি ঘুমে ঢুলছে, মাথাটা আরেকটু হলেই পড়ে যাবে বালিতে। ইহান নিজের হাতটা তড়িগড়ি করে মিলির মাথার নিচে ধরল, যাতে ও পড়ে না যায়। সারাদিন এত ধকলের পর একটা 4 থেকে 5 বছরের বাচ্চা যে 9-10টায় ঘুমিয়ে যাবে, এটা আর আজব কি? তাছাড়া প্রকৃতিটা এতটাই শান্ত আর মনোরম যে যে কেউ ঘুমে তলিয়ে যেতে বাধ্য। ইহান নিজের সব চিন্তার ইতি টেনে মিলিকে বুকে জড়িয়ে নিল। কিন্তু এখন এইখানে তো আর সারারাত মিলিকে রেখে কষ্ট দিতে পারে না। কোথায় যাওয়া যায় চিন্তা করতে করতে অবশেষে ঠিক করল একটা রিসর্ট বা হোটেলে নিয়ে গেলেই হয়। মিলিকে একটা হোটেলের রুমে নিয়ে গেল ইহান। এই রুমটা এখনো ভাড়া হয়নি, তাই চিন্তার কোনো কারণ নেই, বাহিরে থেকে বন্ধ আছে রুমটা। ইহান মিলিকে কোলে তুলে নিয়ে এসেছে। মিলির অবশ্য সেসবে খেয়াল নেই, ও আছে ঘুমের রাজ্যে। মিলিকে একটা বালিশে শুইয়ে দিয়ে নিজেও ওর পাশে শুয়ে ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো ইহান। ও নিজের ঘুমন্ত হৃদকে দেখছে আর তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এর চেয়ে শান্তির কোনো মুহূর্ত হতেই পারে হয়তো। যদিও প্রতিদিনই মিলিকে ঘুম পাড়িয়ে দেয় ইহান নিজেই, কিন্তু আজ একটু অন্যরকম লাগছে। লাগবে নাই বা কেন? কতদিন পর আবার ঘুরতে বেরোলো নিজের ভালোবাসার মানুষটাকে নিয়ে, তাও আবার এই পরীর মতো বেশে। আগে মিলির ছোট থাকা অবস্থায় ওকে ইহান নিয়ে যেত ঠিকই, কিন্তু তখন তো মিলি কিছুই বুঝত না, শুধুই হাসতো আর হাসতো খিলখিল করে। ওর ফুকলা দাঁতের হাসি অবশ্য দেখার মতোই ছিল, কিন্তু এখন আরও বেশি ভালো হয়েছে, ও কথা বলতে পারায়। মিলি একা কান্না করত যখন রাতে, তখন ওকে নিয়ে কত জায়গায় না ঘুরেছে ইহান ওর কান্না থামানোর জন্য। মিলির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ওর ছোটবেলার কথাগুলো ভাবছে আর হাসি পাচ্ছে ইহানের। তোমার মেয়ের যদি ভালো চাও, তাহলে আর হুজুরের স্মরণাপন্ন হইও না, আর হ্যাঁ, নামাজ নামাজ কখনো বোঝ দিও না। তোমার মেয়ে যেখানেই আছে ভালো আছে, কিন্তু খবরদার হুজুরের কাছে নিও না। নিজের মনকে মানাও যে ওকে নিয়ে আর ওইখানে যাবে না, তাহলেই ওকে ফিরে পাবে। দাঁড়ান দাঁড়ান, যাবেন না, আমার মেয়ে মিলি। মালিহা বেগম ধরপড়িয়ে ঘুম থেকে উঠল। এটা কি দেখল উনি? মিলিকে নিয়ে এই পর্যন্ত যত স্বপ্ন দেখেছে সব সত্যি হয়েছে, তাই এটাও যে একটা সতর্ক বার্তা তা খুব ভালোই বুঝতে পারলেন উনি। মাঝরাতে স্ত্রীর কান্নার শব্দ পেয়ে ঘুম ভেঙে গেল জারিফ সাহেবের। কি হলো মালিহা, তুমি কাঁদছো কেন? জারিফ, আমার মেয়ে। প্লিজ শান্ত হও, আমরা কাল সকালেই হুজুরের কাছে যাব। সব। না না, কিছুতেই না, কিছুতেই যাব না আমি হুজুরের কাছে, আমার মেয়ের ক্ষতি হবে। প্লিজ জারিফ, যাব না, প্লিজ আমাকে একটু শান্তিতে বাঁচতে দাও আমার মেয়েদের নিয়ে। কি হয়েছে তোমার মালিহা? প্লিজ এমন করিও না। কি হয়েছে আমায় খুলে না বললে আমি কিভাবে বুঝব? আমি আবারও সেরকম স্বপ্ন দেখেছি জারিফ। একটা লোকের কোলে আমার মেয়ে ছিল। লোকটার চেহারা আমি এইবারও দেখতে পারিনি। লোকটা বলছিল যাতে করে আমি হুজুরের কাছে না যাই, গেলে আমার মেয়ের ক্ষতি হয়ে যাবে। আর নামাজের কথাও বলেছে, যদি ওর কথা মানি তাহলে নাকি আমাদের মেয়ে ফিরে আসবে খুব শীঘ্রই। জারিফ, যা লাগে করো, তবুও আমার মেয়েকে আমার কাছে এনে দাও। কাঁদতে কাঁদতে কথাগুলো বললেন মালিহা বেগম। জারিফ সাহেব ওনাকে বুকে টেনে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন, কিন্তু ওনার চেহারায় চিন্তার ছাপ স্পষ্ট। কি হচ্ছে, কি করণীয় তার কিছুই বুঝতে পারছেন না। স্ত্রীকে শান্ত করতে বললেন, তুমি কেঁদো না, আমরা যাব না ওইখানে, চিন্তা করিও না, সব ঠিক হয়ে যাবে। কিন্তু আপন মনে ভাবলেন, কিভাবে হবে ঠিক?
সকালে ঘুম থেকে উঠেই বাড়িতে যাবে বলে বলে বায়না ধরেছে মিলি। ইহান বোঝে না মিলি কেন এতটা পাল্টে যায়, কখনো বাড়িতে যেতে চায় না তো কখনো যাওয়ার জন্য অস্থির হয়ে যায়। মন খারাপ করে ভাবল, নিশ্চয়ই আমার হৃদকে মানুষ রোগে পেয়েছে। ইহান, চলো না বাসায় যাই, আমি বাসায় যাব। অ্যাঁ হৃদ, কি শুরু করলে বলো তো? তোমার কি খেলনা লাগবে বলো, আমি এনে দিব, অনেকগুলো এনে দিব, প্লিজ কান্না করিও না। আমরা একবার বাসায় যাই, চলো, আমি তুমি আর মিতু মিলে খেলা করব, চলো না। ইহান মনে মনে ভাবল, হয়তো ওর বাবা মা ওকে নিয়ে আর যাবে না হুজুরের কাছে। তাছাড়া হৃদের কান্না দেখতে ওর ভালোও লাগছে না, খুব কষ্ট হচ্ছে, তাই বাসায় নিয়ে যাওয়ার সিদ্ধান্তই নিল। বাসায় যাবার পর কোনো সমস্যা হলে সেটা পরে দেখা যাবে। আচ্ছা, আর কাঁদিও না, চলো তোমায় বাসায় দিয়ে আসি, আমি আর কখনো খেলবো না তোমার সাথে, তুমি আর মিতুই খেলিও, চলো। মিলি একডাল হেসে বলল, আমি জানি তুমি খেলবে আমার সাথে। কচু জানো। নিজেই নিজের কাছে বিরক্ত হলো ইহান। সত্যিই তো, প্রতিবারই রাগ করে বলে আসবে না, খেলবে না, চলে যাবে, কিন্তু আবার ঠিকই চলে আসে। মাঝে মাঝেই মনে হয়, আচ্ছা হৃদ কিভাবে পারে এমনভাবে ভুলে যেতে। মিলি আর কিছু না বলে হাসছে ইহানের চিন্তিত মুখের দিকে তাকিয়ে। ইহান মিলিকে চোখ বন্ধ করতে বলল, মন খারাপ করে। মিলি জানে একটু পরেই ওর মন ভালো হয়ে যাবে, আবারও খেলবে, হাসবে, তাই মন খারাপটাকে পাত্তা না দিয়েই চোখ বন্ধ করে ইহানের হাতটা ধরল। চোখ খুলে দেখল নিজের বিছানায় শুয়ে আছে মিতুর পাশে। বাবা মা গেল কই? উকিঝুঁকি মেরে বেডরুম থেকে বের হতেই দেখল ডাইনিং রুমের সোফায় মা বাবা চিন্তিত হয়ে বসে আছে। মিলি দৌড়ে ওদের কাছে গেল, হাসি মুখে। ওকে দেখে উনারা দুজনেই খুব খুশি আর অবাক হলেন, কারণ আগেও এমন হয়েছে, কিন্তু বাসায় নিজে থেকে এভাবে কখনো ফিরে আসেনি মিলি, যদিও তখন ছোট ছিল। মালিহা বেগম মিলিকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললেন, কোথায় ছিলি মা তুই, কেন এমনটা করিস বল? মিলি ভাবল, কেমন করি আমি? হাসি মুখে বলল, আমি তো ঘুরতে গিয়েছিলাম মা, ইহান আমায় অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘুরিয়েছে, সাঁতার শিখিয়েছে, অনেক অনেক মজা হয়েছে। ইহার নামটা আরও অনেক শুনেছেন ওনারা দুজনেই, তাই আর অবাক হলো না। ওনারা ভেবে পায় না যে কে এই ইহান, আর কেনই বা মিলিকে নিয়ে যায়, কিন্তু কোনো ক্ষতি করে না, উল্টে ওর সাথে খেলা করে, ওকে খুশি রাখে। চলো, এখনই আমরা হুজুরের কাছে যাব, এর একটা বিহিত করতেই হবে। মালিহা বেগম চমকে গিয়ে আতঙ্কিত গলায় বললেন, না না না, কিছুতেই না, কিছুতেই আমরা আর ওইখানে যাব না, ওইখানে গেলে আমার মেয়ের ক্ষতি হবে। কিন্তু এভাবে আর কতদিন মালিহা? তার চেয়ে আমাদের একবার হুজুরের। ওনাকে কথা শেষ করার সুযোগ না দিয়েই মিলিকে কোলে তুলে নিয়ে বেডরুমে গিয়ে দরজা বন্ধ করে দিলেন মালিহা বেগম। জারিফ সাহেব অনেক ডাকাডাকি করেও লাভ না হওয়ায় তিনি হতাশা আর বিরক্তি নিয়ে আগেই অফিসের পথে পাড়ি জমালেন। উনি বুঝতে পারছেন না মালিহা কি করতে চাইছে। মিলি আসা অবধি এখনও ইহানকে দেখেনি। ইহান ওকে এখানে রেখেই চলে গেছে। মিলির ওপর খুব রাগ হওয়ায় মিলিকে নিয়ে মালিহা বেগম বিছানায় নিজের সামনে বসালেন। পাশেই ঘুমিয়ে আছে ছোট্ট মিতু। মিলি আশেপাশে তাকিয়ে ইহানকে খুঁজছে। মিলি? হঠাৎ এভাবে ডাক পড়ায় চমকে উঠল মিলি। সামনে ওর মা বসে আছে, অথচ ওর খেয়ালই নেই। মিলির মা এতক্ষণ ও কি করছিল তা ভালো করে নিরীক্ষণ করছিল। তুমি খুঁজছ মিলি? ইহান, ইহানকে খুঁজছি মা। কে ইহান? তোমার মনের ভুল সব, ইহান বলতে কেউ নেই মিলি। এই বাড়িতে আমি, তুমি, মিতু আর তোমার বাবা ছাড়া কেউ থাকে না। না মা, তুমি জানো না, ইহান আছে, ইহান খুব ভালো, ও আমার সাথে খেলে। কেমন দেখতে সে? ইহান খুব মিষ্টি দেখতে, জানো মা, ইহান আমার চেয়ে একটু বড় হবে, কিন্তু সে এটা মানতেই চায় না, হা হা হা। এইবার আবার আর এক চিন্তায় পড়লেন মালিহা বেগম। কারণ এতদিন ভাবত এই ইহান হয়তো বড় কেউ, যাকে উনি স্বপ্নে দেখেন, কিন্তু মিলির ভাষ্যমতে ইহান ওর সমবয়সী। মিলি, তুমি আর কখনো ইহানের সাথে কোথাও যাবে না, মা বাবাকে ছেড়ে কেন যাও বলো তো? আমাদের বুঝি কষ্ট হয় না? মিলি চুপ করে মায়ের বাহুতে আটকে রইল, ছাড়ানোর কোনো চেষ্টাই করল না। ইহানকে ছাড়া যে ওর দিন কাটে না, ইহানকে ছাড়া যে খেলা জমে না, ইহান যে ওর জন্মসূত্রে পাওয়া একজন, সেটা কিভাবে অস্বীকার করবে? কিভাবে মাকে বোঝাবে? ও ছোট বলেই হয়তো বুঝাতে পারছে না, কিন্তু চিন্তাগুলো মাথায় কিভাবে আসছে সেটাও বোঝা যাচ্ছে না। জন্মের পর থেকেই প্রতিটি কাজে এমনভাবে ইহান জড়িয়ে গেছে যে ওকে ছাড়া সব ফাঁকা, শূন্য, অসম্ভব হয়ে পড়ে। ওর সাহায্য ছাড়া কোনো কাজই সম্পূর্ণ হয় না। চলবে কি?